হ্যালো বাঙালি, হাই মাই ডিয়ার ফ্যামিলি। আমি বিশ্বজিৎ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সকলে আছেন কেমন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালোই আছি। আর ওই আজকের বারটি হলো বৃহস্পতিবার, 31শে অক্টোবর। ঘড়ির কাঁটায় সময় এখন সন্ধ্যে 6টা বেজে 25 মিনিট। আমার আগের ভিডিওটি যারা দেখেছেন তারা তো আপনারা জানেনই যে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো ছিল। লক্ষ্মী পুজোতে আমি অঞ্জলিও দিয়েছিলাম। তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন যাব ওই পাড়ায় কয়েকটি কালী ঠাকুর হয়েছে সেইগুলি দেখতে। বাড়িতে যে এই আলপনাগুলো, এগুলো তো আমি আর আমার ছোটো বোন দুজনে মিলে দিয়েছিলাম, এ তো আপনারা জানেনই। আর এদিকে দেখছেন বাইরে চারিদিকটা এত অপূর্ব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে যে একেবারে একটা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে। পাড়ায় কয়েকটি ঠাকুর দেখতে বেরোবো বলেই যে শুধু যাচ্ছি তাই নয়, ঠাকুর দেখেই আমি ওখান থেকে দিদির বাড়িতে যাব। আর ওদিকে দিদিরা রেডি হয়ে বসে আছে, মানে দিদি, জামাইবাবু আর বাবান। কারণ আজকে আমরা এই চারজনে যাব বসিরহাটে। ওখানে দিদির শ্বশুরবাড়ির সামনেই খুব বড় করে প্রতি বছর মা কালীর পুজো ধুমধাম করে অনুষ্ঠিত হয়। তাই জন্যই আজকে আমি আর দিদি সকাল থেকে উপোস করে রয়েছি। তবে দিদি একেবারে পুরো নির্জলা উপোস করে রয়েছে, আর আমি সকালবেলা থেকে ওই একটু নুন চিনির জল বা একটু চিনির জল খেয়ে রয়েছি। কারণ আমি একেবারে পুরোপুরি নির্জলা উপোস কোনোদিনও করিনি। আর এই বছরই বলতে গেলে প্রথম বছর যে আমি মা কালীর পুজোয় উপোস করেছি সারা দিন। এই মন্দিরটি হলো আমাদের বাড়ি থেকে বেরিয়েই কাঠপোলের মুখেই যে শিবকালী মন্দিরটি, সেটি। আসলে ব্রিজটি কয়েক বছর আগে পর্যন্ত এখানে কাঠপোল ছিল, তবে এখন সেটি বহু বছর আগেই পাকা পোল হয়ে গিয়েছে। তবে ওই লোকমুখে বলা কথা, সবাই ওই বলতে বলতেই এখনও সেই কাঠপোলই বলে আসছে। কালী মন্দির থেকে মাকে প্রণাম করে বেরিয়েই মিনিট 5-এর মধ্যেই আমি চলে এসেছি কাজীপাড়ার প্রথম এই ক্লাবটি, সেটি হলো রবীন্দ্র ভবন ক্লাব। চলুন তাহলে ঠাকুর দেখতে বেরিয়ে আজকে এই প্রথম ঠাকুরটি একবার দেখে নিই। এরপরে আমি চলে এসেছি কাজীপাড়ার দ্বিতীয় ক্লাব নবীন ভবন ক্লাবে। এই ক্লাবটি দিদির বাড়ির খুব কাছেই। আর এ তো আপনারা জানেনই যে এই বছর দুর্গাপুজোর সময় এই ক্লাবে কেদারনাথ মন্দিরের আদলে প্যান্ডেল বানানো হয়েছিল। এরপরেই আমি চলে এসেছি 3 নম্বর ঠাকুর দেখতে কাজীপাড়া ভারতী সংঘ ক্লাবের মাঠে। চলুন তাহলে এই ক্লাবের ঠাকুর আর প্যান্ডেলটা একটু দেখে নিই আমরা।
চলুন, বেরিয়ে পড়েছি আমি ক্লাব থেকে। এবারে এখান থেকে 2 থেকে 3 মিনিটে হাঁটা পথেই যাব আমি ভারতী কলোনি কালী মন্দিরে, যেটা দিদির বাড়ির একদম ভীষণই কাছেই। কালী পুজো উপলক্ষে প্রত্যেকটি বাড়িতে এত সুন্দরভাবে লাইটিং দিয়েছে, আর রাস্তাঘাটগুলোতেও এত অপূর্ব সুন্দর লাইটিং দিয়েছে যে এক প্রকার ভীষণই ভালো লাগলো, দেখে মনটা ভালো হয়ে গেল আমার। ব্যাস চলে এসেছি আমি মন্দিরের কাছেই, আর এই হলো সেই জাগ্রত কালী মন্দির। কালী পুজো উপলক্ষে দেখেছেন মন্দিরটিকে ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে দেখে মনটা একেবারে জুড়িয়ে গেল। জয় মা কালী। ঠাকুর দেখে আমি চলে এসেছি দিদির বাড়ির ফ্ল্যাটের কাছেই, আর ঘড়িতে এখন সময় হয়েছে সন্ধ্যে 7:30। এখন এখান থেকে যাব দিদির ঘরে, দেখব দিদি রেডি হয়েছে কি, তারপরে আমরা সবাই একসঙ্গে মিলে বেরোবো বসিরহাটে যাওয়ার জন্য। পাঞ্জাবি ওইদিকে দেখা। চ চ চ চ চ ওঠো। চলো চলো। চলুন, চলে এসেছি আমরা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে, আর ঘড়িতে এখন সময় হয়েছে সন্ধে 7:55। বাড়ি থেকে বেরোনোর আগেই দাদা অনলাইনে উবের টোটো বুক করে দিয়েছিল, তাই জন্যে রাস্তায় বেরিয়ে টোটোর জন্য আর আমাদের অপেক্ষা করতে হয়নি। মিনিট 10-এর মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে টোটোয় করে আমরা ক্যান্টনমেন্ট স্টেশনে চলে এসেছি, আর ট্রেনের টাইম হলো 8টা নাগাদ। টোটোয় করে আস্তে আস্তেই রাস্তায় দাদা অনলাইনে ট্রেনের টিকিটটাও কেটে নিয়েছিল, যার জন্য আর টিকিট কাটার জন্য কাউন্টারে দাঁড়াতে হয়নি। যদিও কাউন্টার খুব একটা ভিড় ছিল না বললেই চলে, একদমই ফাঁকা ছিল, তবু আগে থেকে ট্রেনের টিকিটটা কাটা ছিল বলেই ঠিক টাইম মতন আমরা ট্রেনে সময়ের আগেই পৌঁছে গিয়েছি। এটি হলো এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখন আমরা যাব 2 নম্বর প্ল্যাটফর্মে লাইন পার হয়ে ওই পারে। আগের বছরও আমি গিয়েছিলাম বসিরহাটে এই কালী পুজোর দিনকে দিদি দাদা বাবানের সঙ্গে দিদির শ্বশুরবাড়ির সামনে যে কালী পুজোটা হয় সেই মায়ের পুজো দেখতে। দিদির বিয়ের পর থেকে আজ অবধি এই 12-13 বছর ধরে দিদি প্রতি বছর মায়ের ওই পুজোর সময় ওই জায়গায় উপস্থিত থাকবে,
এবং পুজো যতটা হাতে হাতে গোছানো এবং আশেপাশে যারা আছে সবাই মিলেই গোছান গাছান করে। আর দিদি প্রতি বছর ওখানে অঞ্জলিও দেয়। দিদি শাশুড়ি মাও থাকে মায়ের সেই পুজোর সময়ও, তাদের সবার সঙ্গে হাতে হাতে সেও যতটা পারে কাজ এগিয়ে দেয়, করেও দেয়। এক কথায় বলতে গেলে বাড়ির সামনেই কালী পুজো হলে যেমনটা হয়, বলতে গেলে এটা পাড়ার কয়েকজন মিলেই করে। এই বছর আমি দিদির সঙ্গেই উপোস করেছি মায়ের পুজোর অঞ্জলি দেব বলে। চলে এসেছি আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এর ঠিক পাশেই 3 নম্বর প্ল্যাটফর্মে দেখি একটি এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে। কৌতূহলবশত আমি আবার কাছে গেলাম দেখার জন্য যে এটি কোন এক্সপ্রেস ট্রেন। তো কাছে গিয়েই দেখতে পাইছি এটি হলো গরিব রথ এক্সপ্রেস। পরিষ্কার ভাষায় যাকে বলতে গেলে কলকাতা টু পাটনা যাওয়ার ট্রেন। যদিও এই ট্রেনগুলি এই স্টেশনের ওপর দিয়ে যাওয়া আসা করে না, কারণ এই স্টেশনের ওপর দিয়ে শুধুমাত্র লোকাল ট্রেনই যাওয়া আসা করে, যেমন বনগাঁ যাওয়ার ট্রেন বা হাসনাবাদ যাওয়ার ট্রেন বা বারাসাত যাওয়ার ট্রেন। এগুলি কোনো এক কারণে হয়তো কলকাতা স্টেশন থেকে ছেড়ে গাড়িটিকে এই স্টেশনে এনে রাখা হয়েছে, তবে গাড়িটি পুরোই ফাঁকাই ছিল। ব্যাস, এদিকে আবার আমাদের হাসনাবাদ লোকাল চলে এসেছে। রাত 8টার সময় গাড়ি ছেড়ে 9টা 25 মানে 1 ঘন্টা 25 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি ভ্যাবলা স্টেশন। আর এই স্টেশনের পরেই হলো বসিরহাট স্টেশন, যেটা আমাদের গন্তব্যস্থল। আর আপনারা তো জানেনই যে এই স্টেশনে নেমেই 5 মিনিট হাঁটলেই আমার পিসির বাড়ি। পিসি বলতে সে হলো আমার বড় পিসি। ভালো করে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে এই যে সামনে বড় পুকুরটি আসছে, এই পুকুরের পাশ দিয়েই যে সরু রাস্তাটি চলে গিয়েছে, সেই রাস্তা ধরে মিনিট 5 হাঁটলেই আমার বড় পিসির বাড়ি। আমার আগের একটি ভিডিওতে তো আপনাদেরকেই বলেইছিলাম যে বসিরহাটে বা ভ্যাবলা চত্বরের মধ্যে রমেশ পালের নাম করলে যে কেউ এক ডেকে চিনবে মৃৎশিল্পী হিসেবে। সেই রমেশ পালই হলো আমার বড় পিসির শ্বশুরমশাই। বড় পিসির শ্বশুরমশাইয়ের এক ছেলে এখনও সেই মাটির ঠাকুর বানানোর কাজ ধরে রেখেছে। এরপরে আমি যেদিনকে বড় পিসির বাড়িতে যাব, তখন আমি আপনাদেরকে সেই মাটির ঠাকুর বানানোর কাজও দেখাবো। যদিও পিসির শ্বশুরমশাই আজ আর আমাদের মধ্যে বেঁচে নেই, তাই ওনার এক ছেলে এখনও তার সেই মাটির ঠাকুর বানানোর কাজটিকে ধরে রেখেছে। ব্যাস, চলে এসেছি আমরা প্রায় বসিরহাট স্টেশনে। গাড়ি ঢুকেও গেছে। এরপরে আমরা এবার নামবো ট্রেন থেকে। ট্রেন বেরিয়ে গেল আর এরপরেই আমরা লাইন পার হতে শুরু করেছি। এই লাইন পার হয়ে 2 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসব। ওভারব্রিজ দিয়েও পার হতে পারতাম, তবে দিদির পায়ে প্রচণ্ড ব্যথা থাকা সত্ত্বেও
আর সারাদিন তো একদম নির্জলা উপোস করে রয়েছে, তাই জন্য আরও পারবেও না ওভারব্রিজ দিয়ে পার হতে, তাই জন্য এই নিচের লাইন দিয়েই পার হয়ে গেল। রাতের বেলা এই স্টেশনটিকেও লাগছিল ভারী চমৎকার, একেবারে দেখার মতন। ওদিকে আকাশে দেখি অনেক উঁচু দিয়ে একটা ফানুস উড়ে যাচ্ছিল, তাই সেই ক্লিপটাও একটু নিয়ে নিলাম। আর এদিকে দেখেছেন দিদি আর দাদা একদম পুরো ম্যাচিং করে শাড়ি আর পাঞ্জাবিও পরেছে। ঘড়ির কাঁটায় সময় হয়েছে এখন রাত 9:30। তাতেই একেবারে স্টেশন চত্বরময় পুরো ফাঁকা ধুধু করছে। আর এবারে আর বসিরহাট টিকিট কাউন্টারের সামনে দিয়ে আর বাইরে বেরোয়নি, বেরিয়েছিলাম স্টেশনের আগেই পেছনের দিক দিয়ে। এমনিতেই এই দিককার স্টেশনগুলো খুব একটা রাতের দিকে ভিড়ভাড়টা হয় না, তার মধ্যে আজকে কালী পুজো, সবাই এখন তার বাড়ির কাছাকাছি ক্লাবে বা কোনো পুজো মণ্ডপগুলিতে মা কালীর পুজো নিয়ে, বা কারো বাড়িতেও হয়তো কালী পুজো হচ্ছে, সেই সব নিয়ে সবাই ব্যস্ত। চলুন, টোটো এসে গেছে, এবার টোটোতে উঠি। টোটোয় ওঠার পরেই বাবান বলল এখনও তো বাজি কেনাই হয়নি, তাই দাদা বলল যে ড্রাইভারকে, দাদা আপনি সামনের কোনো বাজির দোকান থেকে একটু দাঁড় করান, কিছু বাজি কিনবো। বাজি কিনেই উঠে পড়েছি টোটোতে। আর এখান থেকেই মিনিট 15 মতো রাস্তা গেলেই পড়বে আমতলা বাস স্টপ, আর সেখান থেকে আর ওই 2-4 মিনিট গেলেই দিদির শ্বশুরবাড়ি। রাস্তায় মাঝে মাঝে দেখতে পেলাম দু সাইডে এরকম কিছু লরি লাইন করে রাখা রয়েছে, তাছাড়া মোটামুটি টুকটাক কিছু গাড়ি যাওয়া আসা করছে। এমনি সেরকম কোনো ভিড়ভাড়টা থাকে না এই রাস্তায় কোনো সময়ের জন্যই। আর আজকে এই এত রাতে কালী পুজোর দিনকে তো রাস্তা পুরো ফাঁকা বলতে গেলে একেবারে। চলে এসেছি প্রায় আমতলা বাস স্টপেজের কাছেই, আর এখান থেকে ওই বললাম মিনিট 4 রাস্তা গেলেই পৌঁছে যাব আমরা। একটু আগে যে রাস্তাটিকে দেখলেন আপনারা বাদিক দিয়ে চলে যাচ্ছে, সেই রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলেই পড়বে বাঁহাতে আমার মেজ কাকিমার বাপের বাড়ি। মেজ কাকিমার বাবা হলেন একজন অবসরপ্রাপ্ত স্কুল মাস্টার, অমল মাস্টার নামে এই তল্লাটে তার ভীষণ নামডাকও আছে। চলুন, চলে এসেছি আমরা দিদির শ্বশুরবাড়ির একদম সামনেই। আর ওই যে দেখা যাচ্ছে মণ্ডপটি, ওখানেই হচ্ছে মা কালীর পুজো। বাবানকে দেখেছেন, ওই ভারী ব্যাগটি ও না তো কারোর হাতে ছাড়বে না, ও নিজে ঠিক মতন সেইভাবে নিয়ে সামলাতে পারছে, তবুও ও কারোর হাতে ব্যাগটা দেবে না। দূরে ওই বাড়িটিকে দেখে চিনতে পাচ্ছেন? হ্যাঁ, ওই বাড়িটি হলো দিদির সেই শ্বশুর বাড়ি। তবে এবারে গেট লাগিয়েছে, চারিদিক দিয়ে পাঁচিল লাগানোর পরে বাড়িটির চিত্রটাই হয়তো অনেকটাই বদলে গিয়েছে। তবে বেশ ভালোই লাগছে দেখুন, তাই না বাড়িটি দেখতে? এত সুন্দর বড় করে গেট লাগানোর পরে আবার গেটের দুদিকে দুটো ফটো লাগানো হয়েছে। একদিকে রয়েছে বাবা মহাদেবের ছবি, আর একদিকে রয়েছে রাধাকৃষ্ণের ফটো। চলুন এবারে একটু ভেতর দিকে যাওয়া যাক। ভালো আছেন? হ্যাঁ, মাসিমা কই? মাসিমা কই? ওইখানে। এই জায়গাটি হলো এই বাড়ির বারান্দা, খুব ভীষণ পছন্দেরও জায়গা আমার।
আমি তো এখানে আসলেই অনেকটা সময় এখানেই বসে থাকি, রাস্তা দিয়ে গাড়ি টাড়ি লোকজন সব কিছুই দেখি। আর এদিকে দেখি কালী পুজো উপলক্ষে মেসোমশাই বা মাসিমা যে কেউ একজন এখানে মোমবাতিগুলো লাইন দিয়ে বসিয়েছে বাবান আসার পরে ও এগুলো ধরাবে তাই জন্যে। এরপরে চলুন আপনাদেরকে দেখাই দিদির শ্বশুরবাড়িতে রান্নাঘরটা। আর এদিকে ডাইনিং টেবিলও পাতা রয়েছে পাশে। রান্নাঘরটা বলতে গেলে ভীষণই বড়, আর এই সঙ্গেই জুড়ে রয়েছে দুটো বড় বড় ঘর। আর এই ঘরটা রাস্তার দিকের ঘর। এই ঘরেই প্রথম দিদি বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে উঠেছিল। আপনাদেরকে তো বলেইছিলাম দিদির শ্বশুরবাড়ির একদম পাশেই সেই কালী পুজোটি হচ্ছে। এই দেখুন জানলা দিয়ে একদম দেখাই যাচ্ছে ওই যে মায়ের সেই পুজো মণ্ডপটি। সামনের যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটিকে বলে এখানে হসপিটাল রোড, কারণ এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে সামনের দিকে গিয়ে বসিরহাট হসপিটাল। এখানে আসার পরে এখনও অবধি মাসিমার সঙ্গে আমার দেখা হয়নি। মাসিমা বলতে সে হলো দিদির শাশুড়ি মা। আমি তাকে মাসিমা বলে রাখি, আর শ্বশুর মশাইকে মেসোমশাই বলে ডাকি, সেই অনেক ছোট থেকে। হ্যাঁ, কতদিন পরে দেখা হলো আপনার সাথে। এসে জিজ্ঞেস করলাম মেসোমশাইকে আপনি কোথায়, বলছে পুজোর ওখানে গেছে। ও ও এবারে দেখলাম অনেক লোক। হ্যাঁ ও ঠিক আছে দিন আমার কাছে বানাতে চ শাড়িটা নিয়েছিস? ওই নিচে দাম কে জ্বালালো মোমবাতি? বাবান। বাহ, মেসোমশাই যাবেন না? আমি ঘুরে এলাম। ও আমি যে দর্শন করে এসেছি। আচ্ছা 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 ঠিক আছে। মাসিমা চলুন। যাবেন না এখন? চলুন একটু চলুন। বাহ, এইটা এই পাশে ছিল না? পাঁচিল দিয়ে একটা হাল বদলে গেছে। সে বেলগাছ, এত বড় বেলগাছ এইটুকুনি হয়ে গেছে। হ্যাঁ, এত বড় বেলগাছ এইটুকু হয়ে গেছে। কই গেল মাসিমা? আলু বোম আলু বোম আলু বোম। গায়ের মধ্যে ছুটছিস কেন? আলু বোম আলু বোম বান আলু বোম। গেছে গেছে গেছে। চলো
আসেন। ফাটাচ্ছিস বাবান, ফাটাচ্ছিস? ফাটাচ্ছিস ফাটাচ্ছিস ওই দেখো তামর বন্ধুটা ওঠে পয়সা ডান সাইডটা পুরো খালি। গতবার মনে হচ্ছে তুমি একা ছেলেকে নিয়ে আসুনি, মনে হয় না তার আগের বার একবার এরকম কি রে আলো সত্যি কি ওই যে আতশ কাজের মধ্যে আগুন জ্বালাবি নাকি? তো ওখানে সেই চলাই বাজ ছোটপতি লাল করে দাও। ওখানে ঠাকুর হ্যাঁ সাইড 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 ওইদিকে বাইরে দিকে বাইরে দিকে। এই লোকের মাথায় বাতিল বাইরে কি বলছে? বাহ কি আওয়াজ এ? আরে না এই না দুটো দেওয়ালের এটাকে জোরে লাগবে ওই জন্য। দেয়ালের পুরো এটা না কি এগুলো ও বাজে আমি কোথায় চলে গেছে? এই দুটো মুট ও আমার হাত টেনে নিচ্ছে পিছনে কোলে দিতে হবে না। ওতে আগুন লাগেনি, আগুন লাগেনি। আমি একটা বাড়ি ফাটাইনি এবার। কি সাহস? এইবার ঠিক আছে। পড়ে যায়। যেটা পড়ে গেছে ওটা নিয়ে এই ছোটবেলায় এরা মিস হয়ে যেত। ওই রাত্রিবেলা তো খোঁজা চোখে দেখা যাবে না, পরিষ্কার করতে জায়গা থাকতো গ্যাস। সকালবেলা উঠে আগে নিজে নিজে বাড়ি বাজি খুঁজতে বেড়ে যায়, ডের পরে তো নরম হয়ে যেত, আবার ওষুধ দাও, আবার ওই করে ছোটবেলাকার কথা। আমি ছিলাম আমাদের ওই আগে আমাদের কত নেট পড়তো না কালী পুজোর সময়। সেটাকে শুকোতাম। হ্যাঁ শুকনো হতো। আর এখন ভেজার সিনও নেই, সারা রাত থেকে ফেলে দে বাজি উঠে গরম হয়ে গেছে। হ্যাঁ সকালবেলা দেখে উঁচু গরম হয়ে গেছে। ছা। মার কাকাকে ভেতরে দেখছে না না দেখ একবার, ও ওখানে সাহস দেখায়। ঘাম হচ্ছে না, আমি তো সব ঘাম হচ্ছে লাগছে না। আরেকটা হয়ে গেল। পরে হবে। আরেকটা হয়ে গেল। বললাম না একটা হবে। তোর বুঝছি তো ইটে থাকে, হ্যাঁ ভালো করে আলাদা। ই কোথায় ছিটকে গেছে? দিয়েছে মানে বাগানে দেখো। মোমবাতি চলে গেছে। আমার পার কাছে ফেলেছে। বলছি মোমবাতি মাথা উড়ে গেছে। ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। এদিকে চলে এসো, পুরোটা করছে। অবস্থাটা একবার দেখছিস? এই জানা দু হাতে দুটো দিয়ে জ্বালাবে নাকি? আমার হাসিস আগে যাচ্ছে আগে ও কবে থেকে বাজ পাঠানো ওই দেখিস বাকিগুলো কোথায় গেল?
এই দেখ, এই বাবা, এই যে বাবা, এই দেখ, ও যে ছোটর মতো ছোট বাজি। এগুলো দেখে পাটে এগুলো কি জানি? পেটো। এগুলো কি জানি? এগুলো খায় এরকম ছোলা বোটের মতো। বাবা এগুলো দেয়া গেছে। আলো বাজি নেই কিছু আওয়াজ প্লাস্টিক গুলো রয়েছে কিন্তু এরা কি রে কি বউ জানো? টাকা দেওয়া আছে। কি না কেন বলো তো? এই ওটা না ওটা যেমন ইট টাকা দেওয়া আছে। এই চটপটা আরে হতেই হবে। হয়ে গেল। ছোটগুলো দে, সবগুলো দিবি নাকি একটা করে দিবি? নিজের পায়ে দাঁড়াতে পারে না ও এখনো। তুমি ফাটাও বাজি ফাটাও না ওরাম না এই দেখ এই দেখ আরে এগুলো রসুন বাজি বাবা যাও, ও এখন ছোট বাজিটা হয়ে গেল। এই যে আমি সেই বাজি ফাটাবো আরে কুয়ার বারুদ একসাথে মিক্স করে দেবো বুঝে পেয়েছি বাজি দেখতে পেয়েছি বাজি অদৃশ্য ওই ঘুরে ফিরে দেখ রসুন একটা ফাটিনি তো একটা রসুনের কোয়ার মতো রিমি এইটারে মার মা এই রসুন পড়ে হলো না কিছু। এর ভিতরে কি কালিমার বেটি দে পড়ে দেখ চটপটা দে ওই ঘরেতে করলাম ঘরেতে বললাম এটা ছাড়া ইয়েস তুমি এসো একটু আরে পরে ফেটে গেছে যেটা ফেলে গেছে এগুলো এ বাবা ওই চটপটা মতো এ বাবা এই বাবা দে চটপটা দিয়া যা জোরে আরে মুখ খুলে গেছে ওটা তো ওখানে জ্বালিয়ে ওখানে বসিয়ে দে ওটা জ্বালিয়ে ওখানে বসিয়ে দে ওতেই হবে এটা না লস নেই ভয় আছে ওর চলে যাবা ওই তো ঠিক আছে আমার মতো একদম এ বাবা কবে শিখলি সব ফাটানো হ্যাঁ এই বাজিগুলো ভালো করে নিয়েছে ভালো না বাজিগুলো 5 টাকা পিস হ্যাঁ পিস আজকে যা করেছি সন্ধ্যেবেলা 5 টাকা চিপস এখন এইটুকু থাকে বলো। এই তুই তাই বলতেছিস আমাদের 12 টাকার ক্যাপ কি দিল ক্যাপ 8 ঘন্টা ধরে ঘুরিয়েছে না রে, এই মোমবাতি তো কি রে? এই যে কি রে? থেকে 5 টাকা দিয়ে এই ছাড়া ভাই ছাড়া বললি এই যে লম্বা আছে। অনেক কথা বলা যাবে। এই ঢাক বাজে না জুতের দামামা বাজছে। ঢাক না জুতের দামামা। এই ঢাক বাজে না জুতের দামামা বাজছে। না না ওখানে ওষুধ বড় কি অবস্থা। প্রবলেম আছে। চেপে যে পা দিয়ে যাবে না হাতে। এর জোর নেই একটাও। এই ও একটা দুটো করে ফুটিয়ে 4-5টা করে একসঙ্গে মেজে দে। হ্যাঁ কালী ভটকে একটা করে ফুটিয়ে লাগে 4-5টা করে ওই পৈতে এরকম সিটু আটকে লাগিয়ে দাও। এই বাবা সরে যা সরে যা সরে যা। ফট কর। জ্বলবে ফাটবে ফাটবে। তুমি এবার বুঝে থাকো না হ্যাঁ পুজো রয়েছে তো
कोई थे। ये खाले जल देख। हाँ लास्ट ईयर एक दो लोग तो जल कमे गए सारे। हाँ यहाँ तक के। हाँ? यहाँ तक पहुँचे के। हाँ। उसके बाद जब पानी वो सब खाले सूख जाएगा। हाँ। उसके बाद वो करेंगे पीछे वाला। ताई तो। लास्ट ईयर काली पूजा में रात को एक दो लोग थे, इस बार तो कोई नहीं है, खाली। কারণ আগেরবারও তুই আর আমি গেছিলাম এইখানে, মনে পড়ছে? দোলনা চড়ছিল। लोग थे। চ দোল খাবি? ফুচকা গাড়ি দেখ, ফুচকা গাড়ি, ফুচকা গাড়ি। চল অটো। আরতি করবে।
সর্বতং গত বিপা যশ্বরে পুণ্ডলিকাক্ষং সবেচ্চং শুচি ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। একটুখানি আসতে বলবো। আচ্ছা। ওং ওং কালী কালী মহাকালী কালীকে পাবহারিণী তং প্রসাদং দেবী নারায়ণ নমস্তুতে। ওং মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আর্যং রোগ বিধায়ং দেবী দেবী নমস্তুতে। এতে পুষ্পাঞ্জলি শ্রীমং দক্ষিণা কালিকায় নমঃ। মঙ্গলে শিবে সর্বত্রে উত্তমে কুণ্ডলিকাকুরু ওং দর্শনং নমো ভগবতী ভৈষ্টরং কীর্ত চং কামদে ওং প্রচণ্ডে পুত্রায়ং নিত্যং সূর্যতে পুত্রায়ু। আচ্ছা। ওং প্রচণ্ডে তং নিত্যং পুত্র চক্ষুণং জয়ং দেবী নমস্তুতে। ওং শক্তিভূতে সনাতনং গণায়ং ক্ষত্রে গণময়ে নারায়ণ নমস্তুতে। ওং পুষ্পাঞ্জলি শ্রী দক্ষিণা কালিকায় নমঃ। এগুলো করুন করে এবার হাত জোর করে আমার কাছে দিয়ে দিলাম, মায়ের কাছে দিয়ে দিচ্ছি। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী দিনে মং দেবী নারায়ণ নমে স্তুত তং তপ দক্ষিণা কালিকায় নম। আপনার সমস্ত মনস্কামনা ঠাকুরের কাছে জানান। হাতে পাঠাবো মায়ের নেমে যা দক্ষিণা করে আনতে হবে, আমি আনছি বাবা। তো হোমের ওখানে আর যাবেন না? সেইটাই তো হচ্ছে কথা। আমি তো দেখি আগেরবার এসে দেখেছিলাম যে প্রদীপ টদীপগুলো সবাই সাজিয়ে দিচ্ছে, এরকম সময় প্রদীপ সাজানো হয়ে গেছিল। কি জানি কখন করবে কে জানি। ঘড়ির কাঁটায় সময় হয়েছে এখন রাত 2:05। অঞ্জলি দিয়ে আসার পরে দিদি সকলের জন্য একটু চা আর বিস্কুটের ব্যবস্থাও করেছিল। গিয়ে সবাইকে পূজা মণ্ডপে যতজন ছিল সবাইকে দিয়ে এসেছিল, আর এসে আমাকেও দিয়েছিল, নিজেও একটু খেয়েছিল। আর এদিকে মাসিমা এখন ভাত দিয়েছে আমাকে, ভাত, আলু ভাজা আর পনিরের তরকারি দিয়েছে। চলুন একটু খেয়ে নিই আগে।
বেঁধে দিতে হবে। কাপড়টা পরে লেগে যায় না একটু সরিয়ে দাও না। আজকেও গেল এরকম পোস্টে বাড়ি খেতে ওখানে মাটি আছে নিচে দাও, মাটিতে দাও। আমার দেখো আমি বলতে এই টিমটা তো ও মানে তো শুয়ে পড়ে যাবে। আমার এই এরকম কথা বলতে কি আর রিন্টু আচ্ছা বলে বলছি সুতো কেটে দিয়েছো? না সুতো কেটে দিয়েছো? না হ্যালো বাঙালি, হাই মাই ডিয়ার ফ্যামিলি, আমি বিশ্বজিৎ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সকলে আছেন কেমন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালোই আছি। আজকের বারটি হলো শুক্রবার, 1 নভেম্বর। আমি বসিরহাটে এসেছি কালী পুজো উপলক্ষে। একদম দিদির বাড়ির সামনেই যে কালী পুজোটা হচ্ছে, এবার সেই রাত্রিবেলায় পুজোর অঞ্জলি দিয়ে তারপরে পুজোর সমস্ত ওখান থেকে কাজ টাজ করে আসার পরে, মানে আমি যতটুকু পেরেছি ওদের হাতে হাতে করেছি, যতটুকু আমাকে বলেছিল। আসার পরে আস্তে আস্তে প্রায় তখন 4টে বেজে গেছিলো বাড়ি আস্তে আস্তে। আমি আর মাসিমা, মানে দিদির শাশুড়ি মা ছিল ওখানে, আর দিদি দিয়ে তার অনেক আগেই চলে এসেছিল, এসে শুয়ে পড়েছিল, আর তারপরে শুয়ে পড়েছিলাম। আর সকালবেলায় উঠতে উঠতে আমার বেশ খানিকটা দেরি হয়েছে, প্রায় বলতে গেলে ওই 11টা মতন বেজে গেছে। আসলে সেই 4টে সাড়ে 4টের সময় শোয়া তো ভোরবেলা, উঠতে উঠতে অনেকটা দেরিও হয়ে গেছে। এবার চান টান করে রেডি হয়ে এখনই বসে রয়েছি। মাসিমা ওদিকে সকালবেলা খাবার দিয়ে দিয়েছে, আর ডাকছে আমাকে একভাবে যে বিষয়টা এসব খাবারটা খেয়ে নাও। আমি বললাম যে ঠিক আছে, তার আমি আসছি, আমি রেডি হয়ে গেছি। এবার দেখি চলুন যে মাসিমা কী কী খাবার দিয়েছে ওখানে। তাই এইটা আমার ভাত, আলু ভাতে, আর এদিকে হচ্ছে ডাল। এগুলো কি মাসিমা? বেগুন ভাজা? বেগুন ভাজা, আলু ভাতে আর ডাল। আপনি কি লুচি দিয়ে খেলেন? লুচি আর বেগুন ভাজা? না, আমি সয়াবিনের তরকারি আর আলু চচ্চড়ি। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ঘড়ির কাঁটায় বাজে এখন দুপুর 1:40, আর এদিকে দিদি ডাইনিং টেবিলের উপরে বসে ফোনটা নিয়ে একটু ঘাঁটছে, আর আমি ততক্ষণে আপনাদেরকে একটু এই বাড়ির বারান্দাটা
দিনের বেলায় কেমন লাগে আর গেট লাগানোর পরে কেমন লাগছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই চলুন। আর নিচে ওদিকে বাবান গেছিলো দাদার সঙ্গে চুল কাটতে, আর দাদা গেছিলো বাইকটা ঠিক করতে, তাই নিয়ে এসেছে বাবান, তাই সেটাকে একটু দেখে নিচ্ছে। না, এইটা একটুখানি আমি টেস্ট করে দেখেছিলাম তখন। এটা রান্না হয়নি তখন। আর একবারে তাহলে একটু তরকারিটাও দিয়ে দিন, পনিরের তরকারি। পটলের তরকারি না, এর তরকারি। এই তোমার হচ্ছে কি বলে ঝোল নেই। ঠিক আছে। হ্যাঁ আমি ঝোল করি, পনির আমার ভালো লাগে না। ঘড়ির কাঁটায় বাজে এখন রাত 8:15, আর এবারেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তাই যাওয়ার আগে একবার এই বাড়ির ঠাকুর ঘরে গেলাম ভগবানকে একটু প্রণাম করে নেওয়ার জন্য। চলুন তাহলে, কালী পুজোতে তো আসলাম, ঘুরলাম ভালো, এইবার পরের দিনকে বাড়ি যাওয়ার পালা। আবারও একটা বছরের জন্য অপেক্ষায় থাকলাম মায়ের আসার জন্য। আজকের মতন বিদায় নেওয়ার আগে বাড়িটিকে একবার ভালো করে দেখে নিলাম, জানি না আবার কবে আসতে পারবো না পারবো। আর যাওয়ার আগে একবার অবশ্যই মায়ের থানে এসে মাকে একবার একটু প্রণামও করে নিলাম, আর নিজের মনে সকল কথা মাকে জানালাম। আর আবারও 1 বছরের জন্য অপেক্ষায় থাকলাম মায়ের আগমনের জন্য, আর এখানে কালী পুজো দেখার জন্য। বেরিয়ে পড়েছি আমরা দিদির শ্বশুরবাড়ি থেকে। আর মেসোমশাই ওদিকে সবাইকে বলছিল সাবধানে যেও, আর গিয়ে ফোন করো। আমাকে বললো বিশ্বজিৎ আবার এসো তুমি। আর মাসিমা আমাদেরকে একটু সামনে আমতলা মোড় অবধি এগিয়ে দেওয়ার জন্যই আমাদের সঙ্গে যাচ্ছিল। একটা দিন সময় যে কিভাবে কেটে গেল ঠিকভাবে টেরও পেলাম না। কালকে এতক্ষণে এরকম সময় আমরা ট্রেনে আসছিলাম, আর আজকে এতক্ষণে আমরা এখন ট্রেন ধরার জন্য বসিরহাটে যাচ্ছি। মন খারাপ হলেও কিছু করার নেই, বাড়ি তো এখন ফিরতেই হবে। একদম সামনে নামবো। কাউন্টারের সামনে নামিয়ে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ভাই, ওর কাছে নাম্বার দেওয়া আছে, বাড়ির ছেলে না। দিদির বাড়ি আসুন। আসে না আসছে। ওই একদম টিকিট কাটা। হ্যাঁ ও তুমি একদম সামনে।
ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আসলাম আমি পরে। স্টেশন তো সব ফাঁকা। এরকম হয়। ওঠ ওঠ, ধরে ধরে ওঠ। কি অবস্থা! তো দেখে আমার হাসি লাগছে, কি করবো বল? দেখ চাটা ধরে রেখে দিয়েছে। বুদ্ধিটা দিতে পার। হ্যাঁ রাখ, চাগুলো রাখ, ঠান্ডা হোক। বসিরহাট থেকে এই গাড়িটি ছিল বারাসাত লোকাল, তাই বারাসাত স্টেশন আসতেই এখন আমরা সবাই নেমে পড়ছি। এবার এখান থেকেই ধরবো শিয়ালদাগামী কোনো ট্রেন, তারপরেই নামবো দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। ওই পাশেরটা চ, ওই পাশেরটা চ, ওই পাশেরটা চলো। নামো নামো। আরে বস বস বস। कैसी जाएगा? বাহ, ভালো জায়গা দাঁড় করেছে। বাহ, অসম্ভব সুন্দর। নাম
বাজি বাজি চল আমাকে বসতে চলে চলে হ্যাঁ দাঁড়ান একটু চলুন তাহলে আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই পরের একটি কোনো ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর জানি আজকের ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না।